সম্প্রতি একটি কওমি মাদ্রাসা 11 বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একজন আলেমের উপরে এমন ঘটনাগুলো বারবার ঘটছে, এর প্রতিরোধের উপায় কি বলে আপনি মনে করেন? প্রকৃতির সমস্যা যদি হয়ে থাকে, আর কিছু না হোক, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে শরীয়ত আইন বাস্তবায়ন হোক, কোনো আলেমের তেমন কোনো আপত্তি এখানে থাকার কথা না। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সারা দেশেই ব্যাপক হারে ধর্ষণের মাত্রা বেড়ে চলেছে অত্যন্ত লজ্জাস্করভাবে। এর মধ্যে মক্তবে মাদ্রাসায় যারা শিক্ষকতা করছেন তাদের ভেতরেও অনেকেই যৌন নির্যাতনের মতো এইরকম নোংরা এবং অত্যন্ত জঘন্য অপরাধে জড়িয়ে পড়ছেন। এই ঘটনাগুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকা পাচ্ছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। এ বিষয়ে আমরা বেশ কিছু পয়েন্ট উল্লেখ করতে চাই। কেন মক্তবে মাদ্রাসায় যৌন নির্যাতনের হার বেড়ে চলেছে এবং সংবাদগুলো আমরা দিন দিন শুনতে পাচ্ছি, এর জন্য 8টি কারণ আমরা চিহ্নিত করেছি, আর 2টি প্রতিকারের কথা আমরা উল্লেখ করতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা শেখ আহমদুল্লাহর কাছ থেকে জেনে নেব যে মাদ্রাসায় শিশু বলাৎকার এবং মেয়েদেরকে ধর্ষণ, এ ব্যাপারে শেখ আহমদুল্লাহ কিছু কারণ এবং কিছু প্রতিকার তুলে ধরেছে। চলুন শেখ আহমদুল্লাহর পরামর্শটা শুনে আসি। সর্বপ্রথম কথা হলো যে মাদ্রাসা হোক আর স্কুল হোক, আবাসিক প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত অনাচার হয়, এই অনাচারগুলো বন্ধে আমাদের পদ্ধতিগত বেশ কিছু সংশোধনী আনা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আবাসিক প্রতিষ্ঠানগুলোতে নানাবিধ অনাচার হয়ে থাকে। হয়তো অনাচার 10টা হলে শত শত শিক্ষার্থীর মধ্যে 10 জন, 5 জন, 2 জন, 1 জন হয়তো কোনো একটা ঘটনার শিকার হলেন, কিন্তু সেই একটা ঘটনাই আমাদের কাছে অনেক বড় হিসাবে আবির্ভূত হওয়া উচিত এবং সেটাকে অনেক বড় করে দেখা উচিত, বিশেষ করে সংশোধনের প্রয়োজনে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো বাংলাদেশে আলেম ওলামা, হুজুর এবং মাদ্রাসার বিশেষ করে যদি কোনো নেগেটিভ কোনো কিছু পাওয়া যায়, তাহলে আর কোনো কথা নেই। ঠিক একই ধরনের বা এর চেয়ে আরো ভয়াবহ কোনো বিষয়ও যদি অন্য ক্ষেত্রে ঘটে, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা দেখা যায় না, বিশেষ করে এক্সেলের মিডিয়ার। এটা তো সত্য যে সাদা কাপড়ে দাগ লাগলে সেটা নজরে পড়ে বেশি। একজন হুজুর, একজন আলেম, একজন মাদ্রাসা শিক্ষক, তার কাছে মানুষের এক্সপেকটেশন, চাহিদা, প্রত্যাশা অনেক বেশি থাকে। এই বেশি থাকাটাই প্রমাণ করছে যে আসলেই সমাজে ওলামায়ে কেরাম তারা ক্লিন ইমেজের। কারণ আপনি যত অকারেন্স, যত অন্যায় অনাচার হয়, থানায় যান, মামলা মোকদ্দমাগুলো ঘাটাঘাটি করেন, কয়টা খুনের মামলায় আলেমদেরকে পাবেন, কয়টা ধর্ষণের মামলা আলেমকে পাবেন, কয়টা আপনার মাদকের মামলা আলেমকে পাবেন, কয়টা আপনার খুনাখুনি মারামারির মামলা আলেমকে পাবেন। তুলনামূলকভাবে সমাজে তাদের সংখ্যার অনুপাতেও তারা আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য 500 টাকার নোট জাল হলে মানুষ আশ্চর্য হয়ে যায়, 10 টাকার নোট, 20 টাকার নোট কেউ জাল করেও না, তাই না? এই কারণে হুজুরদের বা মাদ্রাসার কোনো নেগেটিভ জিনিসটা একটা নজরে পড়ে বেশি। কিন্তু যেই ঘটনা পার্টিকুলার এখানে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার ব্যাপারে আমি যতটুকু লক্ষ্য করেছি সেটা হলো যে বিষয়টা এখনো পর্যন্ত পরিপূর্ণ ক্লিয়ার না যে আসলে কি ঘটেছে। কিন্তু ইতিমধ্যে আমরা, আমাদের সমস্যা শুধু এই ঘটনা না, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি, মানে আজকে হয়তো কেউ এখানে সাফারার হয়েছে, কালকে আপনি, কালকে আমি, বা আরেকদিন আরেকজন, কারোর ব্যাপারে অভিযোগ উঠলে তাকে দোষী হিসাবে আমরা ট্রিট করা না, শুধু পারলে তাকে শাস্তি দিয়ে শেষ করে ফেলি। এখানে যে আলেমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রথম কথা হলো যথাযথ তদন্তে যদি সত্যি যদি এরকম কিছু ঘটে থাকে, এটা যদি প্রমাণিত হয় সঠিক তদন্তে তাহকিকে, তাহলে আমি তো বলি এবং অনেক ওলামায়ে কেরাম এটা বলেন যে এই ক্ষেত্রে শরিয়া আইন, আপনারা তো কোনো ক্ষেত্রে যারা আইনের প্রয়োগ ঘটান, যারা আইন প্রণয়ন করেন, কোনো ক্ষেত্রে তো আপনারা শরিয়া আইনের প্রয়োগ করতে চান না বা করেন না মুসলমানদের দেশে হওয়া সত্ত্বেও। আলেম ওলামারা কেউ অন্যায় করলে তিনি নিজেদের শরিয়া আইনে বিশ্বাসী, যদিও শরিয়া আইনে বিশ্বাসী না হলে কেউ মুসলমানই থাকার কথা না, সবাই বিশ্বাসী হইতে হবে মুসলমান, কিন্তু একজন আলেম তো তিনি বলে কয়ে ঘোষণা দিয়ে বিশ্বাসী। তাহলে অন্তত আলেমের ক্ষেত্রে শরিয়া আইন কার্যকর করা হোক। কোন আলেম যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তার পক্ষে 1 সেকেন্ডের জন্য ওকালতি করতে বাংলাদেশে কোনো আলেম আসবে না। কিন্তু উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর মতো ঘটনা এদেশে অহরহ ঘটে। বিধায় কোনো কিছু নিয়ে কথা উঠলেই যে সেটা সত্য ধরে আমরা আপনার সামনে অগ্রসর হতে হবে বা সত্য ধরে আমরা মন্তব্য করব, এটা সঠিক না। কুমিল্লার একটা ঘটনার ব্যাপারে এই কয়েকদিন আগে এরকম শুনেছি, সেটাও মহিলা মানসার ঘটনা, অথচ পরবর্তীতে পুরো জিনিসটা উঠে আসছে যে একদম তদন্তে বের হয়ে আসছে যে যা রটেছে, সাধারণত বলে যা রটে কিছু না কিছু বটে, যা রটেছে তার কিছুই বটে না, অন্য কিছু বটে। তো দুর্ভাগ্যজনক বাস্তবতা, এটাও আমাদের দেশে হয়। তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে সবশেষে যে কথা বলতে চাই, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হোক, ছেলেদের মাদ্রাসা হোক, আবাসিক মাদ্রাসা দায়িত্বশীলদের অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যাতে প্রকারে কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা দিয়েও দুর্নাম করার সুযোগ না পায় কেউ। এই দায়িত্বশীলতা আমাদের অর্জন করতে হবে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর দায়িত্বশীল যারা আছেন তাদের দায়িত্ব অনেক বেশি। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান করব এই বিষয়গুলোতে প্রত্যেকটা ঘটনার পর নিরপেক্ষ তদন্ত করা, সঠিক ঘটনা বের করে আনা এবং কোনো কারোর ব্যাপারে যদি অভিযোগ প্রমাণিত হয় তার জন্য শাস্তি কার্যকর করার জন্য আলেমদের সবার আগে কথা বলা, এই জিনিসগুলো আমাদের কর্তব্যের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে সুস্থ এবং সুশৃঙ্খল করে দিন। এত অনাচার যে হচ্ছে সমাজে, আমরা যদি এই আবাসিক প্রতিষ্ঠান বাদ দিয়ে এমনি জেনারেলি বলি, এত ব্যভিচার, এত ধর্ষণ, এত অনাচার হচ্ছে, যেগুলোর পেছনে অনেক অনেক দিক আছে যেগুলো আমরা খেয়াল করি না। কেন এগুলো হচ্ছে?
আপনি নানাভাবে অশ্লীলতার বিস্তার ঘটাবেন, নানাভাবে মানুষকে উচ্ছৃঙ্খল হতে আপনি উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন, আর দুর্ঘটনাগুলো ঘটার পর শুধু হা হুতাশ করবেন, এটা তো আসলে হয় না। এই জন্য অনাচারের পথগুলো বন্ধ করা দরকার। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও দায়িত্বশীল হওয়া দরকার। মাদ্রাসার দায়িত্বশীলেরা, মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলোর দায়িত্বশীলেরা, এবং মাদ্রাসা হোক আর স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন কিছুদিন আগে দুর্ভাগ্যজনকভাবে। তার আত্মহত্যার পেছনের যে ঘটনা, সেটা ঘাটাঘাটি করতে গিয়ে যে বাস্তবতা উঠে আসছে, সেটা নিয়ে দেশে তো তেমন কোনো হইচই হচ্ছে না বা শোনা যায় না সেরকম, অথচ সেটা তো একই কেস অলমোস্ট, সেটা নিয়ে তেমন কোনো আলাপ নেই। তো এই জন্য যেখানেই হোক না কেন, আমরা এগুলোকে ভাগাভাগি না করে এগুলোর বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। কোনো সমস্যা তৈরি হলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, আমরা কোনো কলেজে, কোনো স্কুলে, কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো অনাচার হয়, আমরা বলি না কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলি। তো মাদ্রাসার কোনো বিষয়ে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেটা আদৌ যা ঘটেছে সেটা না ভিন্ন কিছু। যেমন এখানে এই ঘটনায় ওই আলেমের একটা ভিডিও অনেকেই শুনেছেন, যে উনি বলেছেন যে ডিএনএ টেস্ট করা হোক, চ্যালেঞ্জ করতেছে। একটা মানুষ অপরাধী হতে চ্যালেঞ্জ করার কথা না, তারপর আমরা তাকে আমরা এখানে আপনার নিষ্পাপত্য দেবো না, প্রমাণ হোক তারপরে বোঝা যাবে। কিন্তু আমার কথা হলো যে এই ধরনের ঘটনাগুলোর কারণে মাদ্রাসাগুলোর গোষ্ঠী উদ্ধার করার যে প্রচেষ্টা একটা শ্রেণী মানুষ করে, এখান থেকে সন্দেহ হয় যে এগুলো সব পরিকল্পিত কোনো খেলা কিনা, কোনো নাটক কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এবং প্রকৃতির সমস্যা যদি হয়ে থাকে, আর কিছু না হোক, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে শরীয়ত আইন বাস্তবায়ন হোক, কোনো আলেমের তেমন কোনো আপত্তি এখানে থাকার কথা না। সবার আগে বলতে চাই যে হুজুর অথবা আলিম উলামা যারা আছেন, তাদের ব্যাপারে আমাদের সমাজের একটা শ্রেণীর মানুষের ধারণা হলো যে তারা তো মানুষ নয়, ফেরেশতা, তাদের থেকে কোনো ত্রুটি হতে পারে, এটা আমরা আশা করি না। অথচ ঠিক আছে, তাদের কাছে মানুষ ভালো আশা করে বিধায় তাদের মধ্যে সাধারণ মানুষের চাইতে ত্রুটি এবং অন্যায়ের প্রবণতা অনেক কম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা ফেরেশতার মতো হবে না, এবং তাদের কোনো অন্যায় প্রকাশ পেলে আমাদের চোখ কপালে উঠে যাবে, এটি কিন্তু যুক্তিযুক্ত নয়। বরং তারাও মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, তাদের দ্বারা ভুল ত্রুটি হতে পারে, তাদের ভিতরেও প্রবৃত্তির ধারণা রয়েছে, হতে পারে বিষয়গুলো অস্বাভাবিক নয় একেবারে, যদিও পরিমাণে বেশি হওয়াটা অস্বাভাবিক। আর দ্বিতীয় কথা হলো, আমরা জানি আমাদের দেশের মিডিয়াগুলোর একটা বড় অংশ ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। তারা এই ধরনের ব্যতিক্রম এবং ভিন্ন সংবাদগুলো পেলে সেগুলোকে হলুদ মিশিয়ে তারা প্রচার করে থাকে, যার কারণে এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসার ভিতরে 2-4টি ঘটনা ঘটলে সেটাকে অনেক ফলাও করে এমনভাবে প্রকাশ করা হয় যেন সবগুলোই ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বিধায় বিষয়টি অনেকটা আপনার অপপ্রচারও বটে। তবে একেবারেই যে ঘটছে না তা নয়। কেন ঘটছে, এর 8টি কারণ উল্লেখ করতে চাই আমরা। প্রথম কারণ হলো, মসজিদের যারা চাকরি করেন, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, তাদের স্টাফদের জন্য ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নাই। এই না থাকাটা একটি বড় কারণ। মক্তবে যিনি বাচ্চাদেরকে পড়ান, তিনি ইমাম সাহেব হন, মুয়াজ্জিন সাহেব হন, অথবা অন্য কেউ হন না কেন, তাকে ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা করে দিতে হবে। এত বেশি বেতন দিতে হবে যাতে তিনি ফ্যামিলি নিয়ে থাকতে পারেন, অথবা ফ্যামিলি করার ব্যবস্থা থাকতে হবে, এবং তাকে বাধ্য করতে হবে ফ্যামিলিকে সাথে নিয়ে রাখার জন্য। এটা যদি হয় তাহলে ইনশাআল্লাহ এই যে ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি যৌন নিগ্রহের কথা, সেগুলো ইনশাআল্লাহ কমতে থাকবে। দ্বিতীয়ত যে কারণ, তা হলো মক্তবগুলোতে সাধারণত মসজিদ ভিত্তিক যে মক্তবগুলো রয়েছে, এগুলোতে মনিটরিং নেই বললেই চলে। সকালবেলায় সাধারণত মক্তবগুলোতে পড়ানো হয় বা বিকালবেলায় পড়ানো হয়। যখন পড়ানো হয়, যিনি পড়ান তিনি সর্বা, তিনি সব কিছু দেখেন, শুনেন, তার যেমনি খুশি এমনি পড়ান, তিনি পরিচালনা করেন। এখানে কোনো মনিটরিং নেই বললেই চলে না। মসজিদ কর্তৃপক্ষ থাকেন না, তার উপর ইমাম সাহেব বা খতিব সাহেব অন্য কেউই থাকেন না, যার কারণে স্বেচ্ছাচারিতার সুযোগ থাকে এবং এটা তৈরি হয়। তো এই ধরনের বক্তব্য যদি ক্যামেরার ব্যবস্থা করা হয় এবং সিসি ক্যামেরা লাগানো হয় এবং একজন গভীরভাবে মনিটরিং করেন, তাহলে কিন্তু একটা মানুষ খারাপ হলেও তার খারাপ প্রবণতা এটা চোখে পড়বে খুব সহজে, এবং তিনি অনেক বেশি খারাপ পর্যন্ত পৌঁছতে পারবেন না। নাম্বার 3, মেয়েদের যে মাদ্রাসাগুলো রয়েছে আমাদের দেশে, এই মেয়েদের মাদ্রাসাগুলোতে পুরুষ শিক্ষক আছে এবং মেয়ে শিক্ষকও আছে, অথচ এটা হওয়া উচিত নয়। আমরা সহ শিক্ষার বিরুদ্ধে বলি, আমরা সহ শিক্ষকতার বিরুদ্ধেও বলা উচিত। অর্থাৎ মেয়েদের মাদ্রাসাতে পুরুষ টিচার কোনোভাবে থাকা উচিত না। যোগ্য মেয়েদের শিক্ষককে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দিয়ে পাঠদান করতে হবে। আমরা সৌদি আরবে মেয়েদের যত স্কুল রয়েছে সেগুলো দেখি, শত হাজার হাজার মেয়েদের স্কুল দেখি, সেখানে কোনো পুরুষ থাকে না, দারোয়ান ছাড়া। পুরো পরিচালনা, শিক্ষকতা সব কিছু মেয়েরা করে থাকেন। আমরা যদি ব্যবস্থাপনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে মেয়েদের মাদ্রাসাগুলোতে অনভিপ্রেত যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কমে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 4, আমাদের দেশে মাদ্রাসাগুলোর জন্য কেন্দ্রীয় কোনো নীতিমালা নেই বললেই চলে, অথচ মাদ্রাসাগুলো অনেকগুলো বোর্ড রয়েছে, সেগুলোতে যে সমস্ত নীতিমালা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে, এই নৈতিকতার ক্ষেত্রে বা এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে অত্যন্ত কঠোর এবং সুপরিষ্কার কোনো নির্দেশনা তেমন একটা উল্লেখযোগ্য নেই বললেই চলে। সেটা যদি করা হয় তাহলে ইনশাআল্লাহ ধর্ষণের মাত্রা বা নারী নির্যাতনের মাত্রা বা এ ধরনের অন্যায় অবিচারের মাত্রা ইনশাআল্লাহ কমতে থাকবে। নাম্বার 5, সাধারণ আবাসিক যে মাদ্রাসাগুলো রয়েছে, আমরা জানি সেগুলোতে ঢালাও বিছানার ব্যবস্থা রয়েছে, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে বাচ্চারা যখন 7 বছর হয়ে যায় তখন তাদের বিছানা তোমরা পৃথক করে দাও। তাহলে বাচ্চাদেরকে পৃথক বিছানায় নবী আলাইহিস সালাম শোয়াতে বলেছেন। আমরা যে মাদ্রাসাগুলোতে ঢালাও বিছানা বাচ্চাদেরকে শোয়াই, এগুলোও তারা যে নিগ্রহের শিকার হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে, এগুলোর জন্য একটি বড় কারণ, বড় ভূমিকা রাখে। বিধায় এই কালচার চেঞ্জ করতে হবে, তার জন্য পৃথক খাটিয়া বা চৌকির ব্যবস্থা করতে হবে, পৃথকভাবে তাদের থাকার সিস্টেম চালু করতে হবে, তা না হলে এ ধরনের সমস্যা বাড়তেই থাকবে। নাম্বার 6,
বেশিরভাগ মাদ্রাসাগুলোতে এখনও পর্যন্ত সিসি ক্যামেরা সহ যত আধুনিক মনিটরিংয়ের ব্যবস্থা আছে সেগুলো নেই বললেই চলে। অথচ এটা খুবই জরুরি আজকের যুগে। সিসি ক্যামেরা যদি থাকে এবং আরও আধুনিক যত মনিটরিং সিস্টেম আছে সেগুলো যদি মাদ্রাসাগুলোতে থাকে, তাহলে ইনশাআল্লাহ এই জাতীয় যে অনভিপ্রেত ঘটনাগুলো ঘটছে সেগুলো হার ইনশাআল্লাহ কমে যাবে। নাম্বার 7, মাদ্রাসা শিক্ষকদেরকে ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা করতে হবে। প্রায় বেশিরভাগ, আমি যদি 90-99 ভাগ বলি তাহলে ভুল হবে না, আবাসিক মাদ্রাসাগুলোতে শিক্ষকদেরকে ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা করা হয় না। এটা কর্তৃপক্ষের এক প্রকার গাফিলতি বলা যেতে পারে। প্রথমত তাদেরকে এত বেতন দেওয়া হয় না যে ফ্যামিলি নিয়ে থাকতে পারে, দ্বিতীয়ত থাকার অনুমতিও দেওয়া হয় না। অথচ এটা থাকা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে 10 দিন সারা জীবনে কখনো স্ত্রী ছাড়া ছিলেন না। তাহলে আমরা মাদ্রাসার শিক্ষকরা কিভাবে মাসকে মাস, বছরকে বছর বা দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ আমরা ফ্যামিলি ছাড়া তথাকথিত দিনের খেদমত করছি? বিধায় বিবাহিত শিক্ষকদেরকে অন্তত ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা তাদের করা উচিত। আর অবিবাহিতদেরকে খুব দ্রুত বিবাহের জন্য পরামর্শ দেওয়া উচিত, অন্তত এই ধরনের ক্ষেত্রে কাজ করার খাতিরে। তাহলে ইনশাআল্লাহ এই ধরনের অনভিপ্রেত ঘটনা অনেকখানি কমবে ইনশাআল্লাহ। নাম্বার 8, বড় ছোট এবং বিভিন্ন শ্রেণীর ছাত্ররা মাদ্রাসাতে সাধারণত একসঙ্গে থাকে। এটা একটা বড় কারণ। একটা বাচ্চা সে শিশু শ্রেণীতে পড়ে, একই মাদ্রাসার একই ক্যাম্পাসে, সেখানে যদি আপনার একটা বয়স্ক বাচ্চা থাকে সে অনেক উপরে পড়ে, তাহলে তাদের একসাথে এই যে মিক্স হচ্ছে, একসাথে উঠাবাচা করছে, চলাফেরা করছে, এটাও অনুচিত। বরং বাচ্চাদের প্রতিষ্ঠান ক্যাম্পাস আলাদা হওয়া উচিত, বড়দের ক্যাম্পাস এবং প্রতিষ্ঠান আলাদা হওয়া উচিত। এটা যদি করা যায় তাহলে ইনশাআল্লাহ এই ধরনের অনভিপ্রেত ঘটনা অনেকখানি কমে যাবে। তাহলে আমরা 8টি কারণ উদ্ঘাটন করলাম। মসজিদগুলোতে স্টাফগুলোর জন্য ফ্যামিলি ব্যবস্থা নাই, তারা ফ্যামিলি ছাড়া থাকে। মক্তবগুলোতে দুর্ঘটনা ঘটার জন্য এটা একটা বড় কারণ। দ্বিতীয়ত, মক্তবে মনিটরিংয়ের ব্যবস্থা নাই বললেই চলে। মক্তবের শিক্ষক যিনি থাকেন তিনি সর্বসর্বা একা একা যা মনে হচ্ছে তা করেন, মনিটরিং সিস্টেম থাকা দরকার। তৃতীয়ত, মহিলা মাদ্রাসাগুলোতে পুরুষ শিক্ষকের ব্যবস্থা এটা বন্ধ করা দরকার। এটা প্রচুর পরিমাণে রয়েছে, এটা সমস্যা, এটা বড় কারণ। নাম্বার 4, কেন্দ্রীয় কোনো নীতিমালা মাদ্রাসাগুলোর নেই বললে চলে। বিশেষ করে এই ধরনের নৈতিক স্খলনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থাপনার নীতিমালা থাকা উচিত। নাম্বার 5, সাধারণ আবাসিক মাদ্রাসাগুলোতে ঢালাও বিছানা ব্যবস্থা রয়েছে, এটা বন্ধ করে খাটিয়া চৌকির ব্যবস্থা করতে হবে এবং শিক্ষা আর হল এবং থাকার জায়গা পৃথক করতে হবে। নাম্বার 6, সিসিটিভি সহ যত আধুনিক মনিটরিংয়ের ব্যবস্থা আছে এগুলো ম্যাক্সিমাম মাদ্রাসাগুলোতে এখনো হয়নি, অথচ এগুলো দরকার। নাম্বার 7, মাদ্রাসা শিক্ষকদেরকে আবাসিক শিক্ষকদেরকে ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা করতে হবে, সেরকম বেতন দিতে হবে, সিস্টেম করতে হবে। সেটা না থাকাও একটা বড় কারণ সমস্যার। নাম্বার 8, ছোট এবং বড় বাচ্চাদেরকে মাদ্রাসার বড় শ্রেণীর এবং ছোট শ্রেণীর বাচ্চাদেরকে পৃথক পৃথক ক্যাম্পাসে প্রতিষ্ঠানে তাদেরকে পড়ানো উচিত, সেই সিস্টেম থাকা উচিত। একেবারে ছোট বাচ্চা থেকে নিয়ে বড় বাচ্চা পর্যন্ত একই ক্যাম্পাসে একই প্রতিষ্ঠানে না থাকা উচিত। এই বিষয়গুলোকে আমরা খেয়াল করলে ইনশাআল্লাহ সমস্যা অনেকখানি দূর হয়ে যাবে। সেই সাথে মৌলিকভাবে 2টি সমাধান সবগুলোকে অ্যানালাইসিস করে আমরা বলতে পারি, এক হলো সিস্টেমগত অবকাঠামোগত যদি উন্নতি আমরা করতে পারি, দ্বিতীয়ত হলো প্রপার মনিটরিং যদি করতে পারি। সেই সাথে নীতি এবং আদর্শের কথা আমরা মানুষকে শেখালে কি হবে, এবং আমার নিজেদের ভিতরে নীতি এবং আদর্শের চর্চা আলোচনা বাড়াতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটবে না। এই জাতির সবচেয়ে আস্থার জায়গা, সবচেয়ে ভরসার জায়গাটাও যদি আস্তে আস্তে ভরসা হারিয়ে ফেলে তাহলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি রহম করুন, দয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন শায়েখ আহমদুল্লাহ কারণ এবং পত্রিকার কোরআন হাদিসের আলোকে তুলে ধরেছেন। আসলে এই বিষয়গুলো যদি আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ মেনে চলি তাহলে এই ধরনের অন্যায় অবিচার মাদ্রাসা বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।